এবারের মতো ঈদের সিনেমা দেখার চ্যাপ্টার ক্লোজ। শুধুমাত্র জিন এবং অন্তরাত্মা দেখা বাকি আছে, বাট এই দুইটা সিনেমার হল সংখ্যা খুবই কম এবং বিভিন্ন হল থেকে সিনেমা দুইটা ওয়াশ আউট করে দেওয়া হয়েছে। সো এই দুইটা সিনেমা নিয়ে অন্যদিকে বলতে পারেন যে তেমন কোনো হাইপ নেই বা এর কোয়ালিটিও যে কীরকম হবে সেটা হয়তো এটার যে গ্লিমস টিজার ট্রেলার দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন। তো ঈদের সিনেমা শেষ করার পর প্রথম যে প্রশ্নটা আমাকে ফেস করতে হয় সেটা হলো কোনটা বেস্ট। তো এবারের এই যে সিনেমাগুলো দেখেছি আমি ঈদে, সব সিনেমার মধ্যে যদি তালিকা করি দেন ঈদের সেরা সিনেমা কোনটা, তো এই টপিকটা নিয়ে আজকে মূলত কথা বলবো। তো প্রথমেই কথা বলতে হয় চক্করকে নিয়ে। চক্করের যে রিভিউ বা এই ভিডিওতে যে সকল সিনেমা নিয়ে কথা বলবো প্রত্যেকটা সিনেমার রিভিউ আমার চ্যানেলে আলাদা আলাদা করে আপলোড দেওয়া আছে, আপনি চাইলে রিভিউগুলো দেখে নিতে পারেন যদি এখনো না দেখে থাকেন। তো চক্কর নিয়ে যদি কথা বলি, এই সিনেমা নিয়ে আমার খুব আহামরি কোনো এক্সপেকটেশন ছিল না। আমি ভেবেছিলাম যে হয়তো বা মোটামুটি মানের কোনো সিনেমা হবে, বাট আমার ধারণা আসলে ভুল ছিল। শরাফ আহমেদ জীবন বেশ ভালো কাজ করেছে, বিশেষ করে এই সিনেমার যে সেকেন্ড হাফটা আছে সেখানে গিয়ে তিনি স্টোরিটাকে বেশ ভালো রকম পেসিং দিয়েছেন এবং গল্পের মধ্যে বেশ ভালো একটা ছন্দ তখন চলে আসে। অন্যদিকে এখানে যারা অভিনয় করেছে সবাই খুব ভালো পারফর্ম করেছে। আসলে কাকে রেখে কার কথা বলবো, মোশাররফ করিম বলেন, ইন্তেখাব দিনার বলেন অথবা সুমন আনোয়ার বলেন, সবাই যার যার অবস্থান থেকে জাস্ট ফাটায় অভিনয় করেছে এবং সবাই কিন্তু বাঘা মাপের অভিনেতা। সো তাদেরকে নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই। তো এই সিনেমাটা এই ঈদের একটা ভিন্ন রকম সিনেমা হতে যাচ্ছে। যারা অ্যাকশন পছন্দ করেন তাদের জন্য সিনেমা আছে, যারা স্টোরি হেভি সিনেমা পছন্দ করেন তাদের জন্য সিনেমা আছে এবং যারা একটু থ্রিলার টাইপের সিনেমা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই সিনেমাটা। তো প্রত্যেকটা জনরার সিনেমার জন্যই তো আলাদা আলাদা অডিয়েন্স আছে। তো সেখান থেকে যারা একটু থ্রিলার টাইপ সিনেমা পছন্দ করে তাদের জন্য মূলত এই সিনেমাটা বানানো হয়েছে। এরপরে যদি জঙ্গলির ব্যাপারে আসি দেন জঙ্গলি সিনেমাটা নিয়ে আমার বেশ ভালো রকম একটা এক্সপেকটেশন ছিল, সেটা না, বাট ট্রেলারটা কিন্তু আমার ভালোই লেগেছিল। তবে সেখান থেকে আমি হতাশ হয়েছি এই সিনেমার যে ড্রামা বিল্ড আপ এই পোর্শনে। স্টোরির যে আইডিয়াটা এত ভালো থাকলেও গল্পটা কোনো ইম্প্যাক্ট ফেলতে পারেনি আমার উপর। আমি জানি না হয়তো সব অডিয়েন্সের ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটেনি, বাট আমি আর রাজ একসাথে প্রত্যেকটা সিনেমা দেখি। তো আমরা যখন দেখছিলাম আমারও ভালো লাগেনি এবং ওর কাছে যখন আমি পার্সোনালি জিজ্ঞেস করি ওরও খুব একটা ভালো লাগেনি। তো এই সিনেমাটা আমার খুব একটা জমেনি আসলে। এবং ব্যাপারটা যে এমন যে আমাদের দুজনের ভালো লাগেনি সেটাও না। যখন আমরা শো দেখতেছিলাম তখন কিন্তু হাফ টাইমের পরেই অনেক মানুষ চলে গিয়েছে। এখন কিছু কিছু মানুষ আবার কান্নাও করেছে দেখলাম যে ভিডিওতে, বাট আমাদের হলে আসলে এরকম কান্নাকাটি কেউ করেনি। এই সিনেমাটা আমার খুব একটা ভালো লাগেনি। তো এরপরে বাকি থাকে দুইটা সিনেমা, সেটা হলো বরবাদ এবং দাগি। তো বরবাদের ব্যাপারে যদি আসি দেন বরবাদ একটা পিওর কমার্শিয়াল সিনেমা। সেখানে অনেক কিছু আছে আবার অনেক কিছু নেই। অনেক কিছু আছে বলতে এখানে এমন এমন ভিজুয়াল দেখানো হচ্ছে যেটা হয়তো আপনি বাংলাদেশে এর আগে কোনো সিনেমায় দেখেননি। এত বড় স্কেলে শুট করা হয়েছে এবং কিছু দৃশ্য এত হাই গ্রাউন্ডে নেওয়া হয়েছে। তো ব্যাপারগুলো আসলে দেখে বোঝা যাচ্ছে যে খুবই এক্সপেন্সিভ শট এটা, কারণ এই শটটা স্ক্রিনে দেখানোর পেছনে ডিরেক্টর যে পরিমাণ টাকা খরচ করেছে সেটা জাস্ট ফ্রেমটা দেখলেই বোঝা যায়। এখন শুরুতেই যে ব্যাপারটা বলছিলাম যে প্রত্যেকটা জনরার সিনেমার জন্য আলাদা অডিয়েন্স আছে। এই সিনেমাটা কাদের জন্য, যারা মাস অডিয়েন্স তারা কিন্তু এই সিনেমাটা দেখবে। যেমন এই সিনেমার ড্রামা পোর্শনটা আমার খুব ফ্যান্টাস্টিক লেভেলের কিছু লাগেনি। ড্রামা বিল্ড আপটা আরো ভালো হতে পারতো সিনেমার, বাট সেটা আমাকে খুব একটা বদার করেনি। এর কারণ হলো সিনেমায় আসলে একের পর এক একটা ব্যাপার হচ্ছে। তো কিছু ব্যাপার হয়তো আমার উপর ইম্প্যাক্ট ফেলতে পারেনি, আবার কিছু ব্যাপার ইম্প্যাক্ট ফেলেছে। বিশেষ করে ক্লাইম্যাক্সের যে ব্যাপারগুলো আছে সেখানে বেশ কিছু ব্যাপার আমার উপর ইম্প্যাক্ট ফেলতে পেরেছে। সিনেমার গানের প্লেসমেন্ট বাজে হলেও গানগুলো শুনতে বেশ ভালো লাগছে। তো এই সিনেমার যে টার্গেটেড অডিয়েন্স কারা, মাস অডিয়েন্স, ইয়ং অডিয়েন্স, যাদেরকে টার্গেট করেই মূলত সিনেমাটা বানানো হচ্ছে এবং তাদের জন্য কিন্তু সিনেমাটা বেশ ভালো জমবে এবং অলরেডি কিন্তু বহু মানুষ ঝাঁপায় পড়ে সিনেমাটা দেখতেছে। এর কারণ কি, কারণ শাকিব খানকে এখানে আমরা যত ভয়ানক ভাবে দেখতে পাচ্ছি, যত ভয়ঙ্কর ভাবে দেখতে পাচ্ছি, এমনটা কিন্তু এর আগে কখনো দেখিনি। এই ব্যাপারটার জন্য হলেও কিন্তু অনেকে সিনেমাটা ট্রাই করবে, কারণ শাকিব খান নিজের মধ্যে ক্যারেক্টারটাকে যেভাবে ধারণ করেছে, যেভাবে হিংস্র হয়ে গেছে তিনি, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং বেশ ইন্টেন্স মুহূর্ত আছে সিনেমায় যেগুলো দেখে দর্শক হলে গিয়ে চিয়ার আপ করতে পারবে। এখন এসব সিনেমা কিন্তু হিট হওয়া খুব জরুরি, কারণ এটা কিন্তু খুবই ব্যয়বহুল একটা সিনেমা এবং এই যে অ্যাটেম্পটটা নিয়েছে এই সিনেমার যে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, তো তার যে এই অ্যাটেম্পট এটা যদি ব্যর্থ হয় বাই এনি চান্স, তো সেখানে দেখা গেল এরপরে কেউ যে একটা রিস্ক নিবে সেটার পসিবিলিটি অনেকাংশেই কমে যাবে। বাট যেহেতু তিনি বেশ ভালো রকম একটা রিস্ক নিয়েছেন এবং এত বড় বাজেটের একটা সিনেমা তিনি নির্মাণ করতেছেন, তার যদি ছোটখাটো কোনো ভুল ত্রুটি থাকে তবুও সিনেমাটা সাকসেসফুল হওয়া দরকার, কারণ এরপরে তিনি আরো বড় স্কেলের একটা সিনেমা নির্মাণ করতে চাইবে যদি এখান থেকে তিনি কনফিডেন্ট পায়। একজন নতুন নির্মাতা হিসেবে কিন্তু তার মধ্যে কোনো না কোনো ভাবে অথবা কোথাও না কোথাও গিয়ে কিন্তু অল্প হলেও একটা ভয় কাজ করে। একটা পোর্শনে গিয়ে কিন্তু তিনি একটু নার্ভাস ফিল করে। প্রথম সিনেমা, অডিয়েন্স কিভাবে তাকে নেবে, দর্শক কিভাবে এই যে মির্জার ক্যারেক্টারটা গ্রহণ করবে।
বাট সেখান থেকে দর্শকরা যদি এটাকে সাদরে গ্রহণ করে দেন এই ব্যাপারটা কিন্তু তার জন্য বেশ বড় একটা পাওয়া হয়ে থাকবে এবং নেক্সট টাইম কিন্তু তিনি এর থেকেও বড় স্কেলের কিছু নির্মাণ করবে এবং সেখানে দেখা গেল এই যে ছোটখাটো ভুল ত্রুটি হোক, ড্রামা পোর্শন বা ড্রামা বিল্ড আপের যে দুর্বলতা, এগুলো হয়তো নেক্সট টাইম থাকবে না। এবং আরেকটা ব্যাপার যদি আপনি দেখেন, আমাদের বাংলাদেশের যে পরিচালকরা আছে, আমাদের কিন্তু আরো ইয়ং পরিচালক দরকার। কারণ শাকিব খানের লাস্ট কয়েক বছরে আপনি যদি খেয়াল করেন, তাকে নিয়ে কিন্তু একদম নতুন নির্মাতারা সিনেমা নির্মাণ করতেছে যারা একদম ইয়ং। হিমেল আশরাফের কথা যদি বলি, তিনিও কিন্তু একজন নতুন নির্মাতা সিনেমার ক্ষেত্রে। এখন তার সিনেমায় ছোটখাটো কিছু ত্রুটি থাকলেও তিনি কিন্তু মেকআপে খুব ফ্যান্টাস্টিক কাজ দেখিয়েছে, ড্রামা বিল্ড আপে কিন্তু জাস্ট ফাটাই দিছে। এবং আমি এই ব্যাপারটার জন্য পার্সোনালি এই ঈদে তাকে খুব মিস করতেছি যে ভাই আপনি একটু ড্রামা বিল্ড আপটা শিখিয়ে দেন কিছু কিছু নতুন ডিরেক্টরদের, নাটকের ডিরেক্টর হোক বা সিনেমার ডিরেক্টর হোক। হিমেল আশরাফের কিন্তু এটা খুবই স্ট্রং একটা পয়েন্ট, তিনি ড্রামা বিল্ড আপে কিন্তু জাস্ট চমৎকার কাজ করে, চমৎকার, মানে এই ব্যাপারে কোনো ডাউট নেই। অন্যদিকে এরপরে আসলো রায়হান রাফি কিন্তু আবার শাকিব খানকে যে লুকে দেখিয়েছে সেই লুকে কিন্তু এর আগে কোনো সিনেমায় মানুষ তাকে দেখেনি। লম্বা চুল, একটা গ্যাংস্টার ভাইব আছে এবং হাতে করে যে ড্রিঙ্কসের যে একটা কাপ থাকে সেটা তিনি যেভাবে ঘুরায়, এই ব্যাপারটার মধ্যেও কিন্তু আলাদা একটা সোয়াগ আছে। তো সবকিছু দেখে কিন্তু দর্শকের মধ্যে একটা মজা এসেছে আলাদা রকম। তো এই সিনেমাও 100% কিন্তু একুরেট হয়নি এবং হতে হবে সেটাও কিন্তু জরুরি না, বাট স্টিল সিনেমাটা মানুষ এনজয় করেছে, দিন শেষে মজা পেয়েছে, গানগুলো জাস্ট ফ্যান্টাস্টিক লেভেলের হয়েছে, সুপারহিট হয়েছে, মানুষ ধুমায় শুনেছে, শেয়ার করেছে, এই ব্যাপারটাই কিন্তু দরকার। তো এরপরে যে পরিচালক আসলো তিনিও কিন্তু শাকিব খানকে অন্য একটা মাত্রায় নিয়ে গেছে। তো এরপরে আবার আসবে তাণ্ডবে দেখা গেল আবার আমরা নতুন কিছু পাবো। সো এভাবেই কিন্তু সামনের দিকে শাকিব খান এগিয়ে যাবে। বাট পুরনো ডিরেক্টর বলতে আমি বোঝাচ্ছি পুরনো ধাঁচের নির্মাতা যারা সাউথের সিনেমাকে একদম কপি পেস্ট করে আমাদের দেশে এনে সিনেমা বানায়, অথবা কলকাতার একটা বাংলা সিনেমাকে জাস্ট হুবহু কপি পেস্ট করে শাকিব খানের মাধ্যমে করলো। আমি বলতে চাচ্ছি যে তাদের থেকে দূরে সরে এসে যে শাকিব খান নিজের মধ্যে পরিবর্তনটা ফিল করতেছে, এই ধারাটা বজায় থাকুক। বরবাদ সিনেমার চ্যাপ্টারটা গেল, বাকি থাকে দাগি। প্রথম থেকেই যে ব্যাপারটা আমি বলে এসেছি, আমার রিভিউটা যারা দেখেছেন সেটা হলো দাগি জাস্ট একুরেট একটা সিনেমা হয়েছে এবং স্টোরি হেভি একটা সিনেমা হয়েছে। আপনি এই সিনেমা থেকে যদি মার কাট অ্যাকশন, ধুম ধারাকা, হিরো ভিলেনের মধ্যে টাসেল অথবা বড় স্কেলের কোনো অ্যাকশন এক্সপেক্ট করেন, দেন আপনি হতাশ হবেন। এই সিনেমাটা বানানোই হয়েছে যারা স্টোরি বেসড সিনেমা পছন্দ করে, অথবা একটা সিনেমা একটা ক্যারেক্টার টেনে নিয়ে যাবে, এই টাইপের সিনেমা যারা পছন্দ করে তাদের জন্য। এখন এই ঈদে সব থেকে সেরা সিনেমা কোনটা হয়েছে, দাগি নাকি বরবাদ, এই ব্যাপারটা বলা খুবই টাফ। এখন আমি আপনাকে খুবই ইজি করে দিচ্ছি, যারা মাস টাইপের সিনেমা পছন্দ করে, অ্যাকশন দেখতে চায়, নায়ককে বিভিন্ন লুকে দেখতে চায়, তাদের জন্য হলো বরবাদ একটা কমার্শিয়াল সিনেমা। অন্যদিকে যারা খুবই স্টোরি হেভি সিনেমা দেখতে পছন্দ করে, অথবা আফরান নিশোর যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা যে পারফরমেন্স দিয়েছে ভাই, মানে জাস্ট মাঝে মাঝে আমি যখন খুবই ডাউন ফিল করি বা খুবই স্যাড ফিল করি তখন আমার গালি দিতে ইচ্ছে করে, আবার যখন একটা ব্যাপার দেখে আমি খুবই খুশি হয়ে যাই তখন আমার খুশিতে গালি দিতে ইচ্ছে করে। তো নিশো এই সিনেমায় যেটা করেছে, আমার জাস্ট খুশিতে তাকে গালি দিতে ইচ্ছে করতেছিল তখন, যে ভাই এত ভালো অ্যাক্টিংও কেউ করে। সো দাগি হলো এই টাইপের একটা সিনেমা। তো যেটা বলছিলাম, যারা কমার্শিয়াল সিনেমা পছন্দ করে, মার কাট টাইপের, তাদের জন্য আছে বরবাদ। যারা স্টোরি হেভি বা সিনেমাটিক সিনেমা পছন্দ করে, যাদের কাছে একটা সিনেমার স্টোরিটা অনেক ম্যাটার করে, অভিনয় অনেক ম্যাটার করে, তাদের জন্য এই সিনেমাটা। এখন আপনি বলতে পারেন যে দুইটা সিনেমাই প্রথম অবস্থানে থাকবে, আমি কোনো সিনেমা থেকে কোনো সিনেমাকে নিচে বা উপরে রাখতে পারতেছি না। এরপরে যে সিনেমাটা আসবে সেটা হলো চক্কর, এবং চক্করের পরে যে সিনেমাটা আসবে সর্বশেষ সিনেমা সেটা হলো জঙ্গলি। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আমার পার্সোনালি কোন সিনেমাটা ভালো লেগেছে, তো দেখেন এই ব্যাপারটা বলা অনেক টাফ। আমার সিনেমার যে টেস্ট সেটা একদমই ভিন্ন। অনেকে হয়তো আমার সিনেমার টেস্ট সম্পর্কে জানেন না, বাট আমি পার্সোনালি ক্লাসিক সিনেমার বেশ বড় রকম ফ্যান। তো আমার পার্সোনালি দাগিটা বেস্ট লেগেছে। দাগিকে আমি প্রথম অবস্থানে রাখবো। যদি আমার পার্সোনাল মতামত জানতে চাওয়া হয় দেন রাখবো বরবাদ। দুইটাই কিন্তু বেশ ভালো সিনেমা, দুইটাকেই আমি উপরে রাখবো, বাট পার্সোনালি আমি দাগিকে প্রথম রাখবো, দ্বিতীয় নাম্বারে রাখবো হলো বরবাদ, 3 নাম্বারে থাকবে চক্কর এবং 4 নাম্বারে থাকবে জঙ্গলি। সো এই ছিল ঈদের সেরা সিনেমা কোনটা, এই টপিক নিয়ে আমার মতামত। যারা সব সিনেমা দেখেছেন বা কোনো সিনেমা দেখেছেন বা দেখেননি, তারা আপনার মতামত কমেন্টে আমাকে এখনই জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে আপনি যদি প্রথমবার হয়ে থাকেন দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টাটা।